ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে একটি গল্প আমরা আলোচনা করব। এই গল্পটি দুটো বালকের কথোপকথন। একটি বালক যে শহুরে পরিবেশে মানুষ হয়েছে, শহুরের শিক্ষায় বড় হয়েছে, এবং আরেকটি বালক যে সেরকম শিক্ষা দীক্ষা পায়নি, কারণ সে প্রত্যন্ত একটি গ্রামে থাকে, সেখান থেকে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়া খুব কঠিন ছিল, কিন্তু সে ব্যবহারিক কাজ ভালোই জানে। তো এরকমই দুজন বালক তারা জঙ্গলে ট্রেকিং করতে গেছে। শহুরে বালক গেছে গ্রামের জঙ্গলে, শহর থেকে অনেক দূরে, সেই প্রত্যন্ত গ্রামেরই শেষে একটি জঙ্গলে ট্রেকিং করতে। সেখানে ক্যাম্পিং করবে, ক্যাম্পিং করে তারা থাকবে। শহুরে ছেলেটি পড়াশোনায় খুবই ভালো। এই ছেলেটি তার গাইড হিসাবে ওই গ্রামের ছেলেটিকে এনেছিল। তো একসময় সন্ধ্যাবেলায় তারা একসাথে বসে আলোচনা করছে। শহুরে ছেলেটি নিজের আত্মপ্রশংসা করতে করতে বলছে যে সে বড় চাকরি করে, আর ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে যে তোমার কিভাবে চলে। সে বলল, আমি তো চলে যাই গ্রামে গঞ্জে, বিভিন্ন রকম আমি কাজ করি, আমি হাতের কাজ জানি, আমি খেলাধুলা জানি, গান বাজনা জানি। গ্রামেও সেরকম ডাক্তারও লাগে না খুব একটা, মানুষের পরিশ্রম করে, তারা সুস্থ থাকে। গ্রামের মানুষের মধ্যে একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে, আন্তরিকতা আছে। আর গ্রামের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে চেনে। কিন্তু শহরে ফ্ল্যাট কালচারে পাশের ফ্ল্যাটে কে থাকে মানুষ কিন্তু জানে না, কিন্তু গ্রামে এরকম হয় না। গ্রামে একজন বিপদে পড়লে পুরো গ্রামবাসী সেই জায়গায় চলে আসে। এটা হচ্ছে গ্রামের ইকোসিস্টেম। তো শহুরে ছেলেটি সেই সব সম্পর্কে অবগত নয়, তার কাছে স্বার্থপরতা সেইগুলোই সে দেখে এসছে, তার কাছে সেটাই নর্মাল। কিন্তু গ্রামের মানুষ যে বিনা প্রয়োজনে মানুষকে সাহায্য করতে পারে, তার কাছে সেটা আন্দাজেও নেই। সে জানে যে কোনো কিছু কাজের জন্য টাকা দিতে হয়। এই জন্যই তো পড়াশোনা শিখেছে সার্ভাইভালের জন্য। সে স্কুলে ফার্স্ট হতো শহুরে ছেলেটি। সে জানে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, বাবর কবে ঘুম থেকে উঠেছিল, হুমায়ুন কবে ঘুমাতে গিয়েছিল, সমস্ত ডেট তার মুখস্থ। অর্থাৎ যেগুলো আমাদের পড়ানো হয় আর কি, এর যুদ্ধ কবে হয়েছিল, ওর যুদ্ধ কবে হয়েছিল। গ্রামের ছেলেটি এগুলো পড়েনি। তো গ্রামের ছেলেটি আলোচনার প্রেক্ষিতে বলছে, বাবু আপনারা তো এত কিছু পড়াশোনা করেছেন, কি পড়াশোনা করেছেন বলুন তো? সেগুলো কি কাজে লাগে? সেগুলো কি ভালোবাসা শেখায়, ভালোবাসতে শেখায়, আনন্দ দিতে শেখায়? আপনাদের মুখে দেখেছি সবসময় বিরক্তি ভাব, এটা কেন? তো শহরের ছেলেটা বলছে যে আমরা সবই জানি, আমরা টাকা পয়সা কামানোর জন্যই তো পড়াশোনা করি, সার্ভাইভাল, এবং প্রচুর টাকা কামাই। দেখো আমরা সব জায়গায় ঘুরতে পাচ্ছি, কত আনন্দে আছি। তখন গ্রামের ছেলেটি বলছে, আপনি যদি এই জঙ্গলে হারিয়ে যান, আপনি সার্ভাইভ করতে পারবেন? আপনি রান্না জানেন? বলছে, না সেটা তো জানি না। বলছে, দেখুন আপনি বেসিক জিনিসটাই জানেন না, তাহলে আপনি যে এত কিছু মুখস্থ করেছেন পড়াশোনা, সেটা কোথায় কাজে লাগে? এই যে বাবর কবে মারা গিয়েছিল, বা হুমায়ুন কবে জেগে উঠেছিল, বা কোন যুদ্ধ কবে হয়েছিল, পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, সেটা পড়ে আপনার কি কাজে আসে? আপনি বেসিক রান্নাটুকু জানেন না, সার্ভাইভালের জন্য বেসিক যে স্কিল সেটাই আপনার নেই। যেহেতু আপনি শহরে থাকেন, সব কিছু অ্যাভেলেবেল, তাই জন্য আপনার সেগুলোর প্রয়োজন হয়নি। কিন্তু বিপদে পড়লে আপনি 2 মিনিটে শেষ হয়ে যাবেন। আচ্ছা, আপনি গাছে চড়তে জানেন? শহুরে বাবু তো অবাক, কী সব বলছে গ্রামের ছেলেটি। শহুরে বাবুর কাছে, আমার কাছে টাকা আছে, আমি টাকা দেবো, লোক এসে গাছ থেকে সব কিছু পেরে দেবে, আমার কি প্রয়োজন? তখন গ্রামের ছেলেটি বলল, তার মানে প্রতিনিয়ত আপনি কারোর না কারোর দাস হয়ে জীবন কাটাচ্ছেন, মানে আপনি পরনির্ভর, আপনার সব কিছুর জন্যই লোক লাগে। আর এখন শহুরে লাইফ, 10 মিনিটে ঘরে এসে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, বাজার করতে হচ্ছে না, ঘর পরিষ্কারের লোক আছে, এখন তো এসি আছে, ফ্রিজ আছে, সেগুলো পরিষ্কারের জন্য আলাদা আলাদা কোম্পানি আছে।
মানুষ প্রতিনিয়ত কারোর না কারোর উপর নির্ভরশীল। পাওয়ার কাট হয়ে গেলে সে কিন্তু জানে না সেটা কীভাবে জুড়তে হবে। সে অপেক্ষা করে বসে থাকবে, ইলেকট্রিশিয়ান আসবে। জলের লাইন অফ হয়ে গেলে সে জল না খেয়ে মরে যাবে। গ্যাস শেষ হয়ে গেলে যদি সাপ্লাই ঠিকমতো না আসে সে কিন্তু মরে যাবে। সুতরাং সেরকম সিচুয়েশান এখনও তারা পায়নি বলে তারা একটা কমফোর্টেবল লাইফ লিড করছে। কিন্তু বেসিক নিডসগুলো, বেসিক কাজগুলো কিন্তু তারা জানে না, কারণ স্কুলে সেগুলো শেখানো হয় না। গাদাগুচ্ছের উল্টোপাল্টা জিনিস মুখস্থ করিয়ে তাদেরকে পাশ করানো হয়। এবং দুঃখের বিষয়, বিভিন্ন শিক্ষকরা বিবেকানন্দর কথা বলছেন, সবাই বলছেন বিবেকানন্দর মতো ছেলে জন্মাচ্ছে না, কিন্তু নিজেদের কখনো সিট দ্বারা সোজা হয়নি যে প্রশ্ন করেন যে এই শিক্ষা ব্যবস্থায় আমরা পড়াবো না, এই সিলেবাস আমরা পড়াবো না, যে সিলেবাসে বাচ্চাদের কোনো আত্মোন্নতি হয় না, যে সিলেবাস পড়াশোনা করলে বাচ্চাদের বেসিক সার্ভাইভালই তাদের জানা নেই, সেই শিক্ষা শিক্ষাই নয়। বাচ্চাদের প্রাথমিক শিক্ষা হওয়া উচিত শরীর কীভাবে সুস্থ রাখতে হবে, তাদের অলসতা কীভাবে কাটবে, খেলাধুলা, রান্না করা, যোগাসন করা, ভারতের মূল শক্তি, মূল সম্পদ আধ্যাত্মিক বিদ্যা সম্পর্কে জানা, এইগুলো সিলেবাসে ঢোকানো উচিত। এই গল্পটি বলার একটাই কারণ, শহুরে ছেলেটি শহুরে কায়দায় পড়াশোনা করে সে এটিএম মেশিন হয়েছে, টাকা কামাবার মেশিন, কিন্তু বাস্তবে তার কোনো স্কিল নেই। এবং দেখা যাবে এখন যা অবস্থা, একটা শহুরে লোক সারা জীবন ধরে টাকা পয়সা কামায়, শেষ বয়সে গিয়ে তার এমন রোগ হয় যে সারা জীবনের ইনকাম ডাক্তার খেয়ে চলে যায়। এই যে সারা জীবন পরিশ্রম, এই সব পণ্ডশ্রম, আলটিমেটলি আইসিইউতে মারা যায়। বাড়ির লোকের মাথায় লাখ লাখ টাকার একটা বিল থাকে। হাজার বলা ভুল, একদমই ভুল। 1000 টাকায় কিছুই হয় না একটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে দেখাতে গেলে। এবং যদি রোগী মারা যায়, কিছু কিছু হসপিটালে তো মারা না যাওয়া পর্যন্ত ছাড়ে না, মরে গেলেও তার উপরও বিল চাপায় করে 10 লাখ, 11 লাখ, 20 লাখ, বিভিন্ন প্যাকেজ, টেস্ট, অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে মানুষের কাছ থেকে টাকা লুটে নেয়। এবং কাদের কাছ থেকে লোটে? ওরা বড় লোকদের কাছ থেকেই লোটে, যারা শিক্ষিত, ভালো চাকরি করা লোক, যাদের মেডিক্লেম আছে, তাদের কাছ থেকেই ওরা লোটে। তো এই শিক্ষা আলটিমেটলি ঘুরে ফিরে কোনো কাজে লাগছে না, সমাজের কোনো উন্নতি হচ্ছে না। একজন ইনকাম করছে, একজন একজনকে মারছে, কাটছে, এই নিয়েই চলছে। সমাজ তো এইভাবে উন্নতি করতে পারে না। শিক্ষা ব্যবস্থা হচ্ছে মূল গোড়ার জিনিস, এইটাকে পরিবর্তন করতে হবে অবিলম্বে। তারপরে স্বাস্থ্য ব্যবস্থা। এই যে কথায় কথায় অনেকে স্বামীজির দোহাই দেয়, স্বামীজিকে ব্র্যান্ড করে এত কিছু বিজনেস চলছে। স্বামীজি শিক্ষা নিয়ে কি বলেছেন এটা কি তারা জানেন? এটা জানা প্রত্যেক শিক্ষকের দরকার। না জানলে আপনারা যে কোনো রামকৃষ্ণ মিশনে যাবেন, উদ্বোধনে যাবেন, সেখানে একটি বই আছে আমার ভারত অমর ভারত, খুবই সুন্দর একটি বই, যেখানে স্বামীজির বাণীগুলোকে এক জায়গায় করা হয়েছে সমস্ত বিষয়ের উপর। সেখানে স্বামীজি বলছেন, মাথায় কতকগুলো তথ্য ঢুকিয়ে দেয়া হলো, সেগুলো হজম না হয় চিরকাল এলোমেলো বিশৃঙ্খলভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো, একে শিক্ষা বলে না। বিভিন্ন চিন্তারাশিকে এমনভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে, মানুষ তৈরি হয়। যদি কেউ 5টা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে, তবে যে মানুষটি একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে। শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায়, তবে তো লাইব্রেরিগুলোই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী, বিশ্বকোষগুলোই একজন ঋষি, যদি সেই হিসেবে দেখা হয়। আর বর্তমানে বলতে গেলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী বা ঋষি, কারণ ওর কাছে সমস্ত তথ্য আছে। কোনো মানুষ নয়, মানুষ অত তথ্য একসাথে মাথায় রাখতে পারবে না। সুতরাং অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এখন সবথেকে বড় ঋষি, কিন্তু বাস্তবে কি তাই? না, বাস্তবে সেটা নয়। মানুষকে মানুষ হতে হবে। তাই স্বামীজি বারবার বলছেন, তথ্য সংগ্রহ করা কিন্তু মোটেও শিক্ষা নয়। ছোট ছেলেদের গাধা পিঠে ঘোড়া করা, গোজ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে একেবারে। কেউ কাকেও শেখাতে পারে না, শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে। এখানে বলে রাখা ভালো, শিক্ষকের মূল ভূমিকা উনি বলছেন স্বামীজি যে শেখাচ্ছি মনে করে শিক্ষক সব মাটি করে।
আমি যখন সদ্গুরু আশ্রমে ছিলাম, ওখানে যে গুরুকুল আছে বা ওখানে যে হোম স্কুল আছে, শিক্ষা ব্যবস্থা আছে বিভিন্ন, ওখানে শিক্ষকরা কিন্তু স্টুডেন্টদের সাথে বসে নিজেরাও শিক্ষা করে। মানে ওদের মধ্যে এই ভাবটা আনতে দেওয়া হয় না শিক্ষকদের মধ্যে যে আমি শেখাচ্ছি, না। কারণ বেদান্ত বলে মানুষের ভিতরেই সমস্ত শিক্ষা আছে, শুধু সেগুলো জাগিয়ে দিতে হবে। শিক্ষকের কাজ হচ্ছে সেগুলো জাগিয়ে দেওয়া। এই জন্য একসময় গুরুকুল ছিল, একমাত্র গুরুর সংস্পর্শেই সেই শিক্ষা জেগে ওঠে। আমাদের মধ্যেই এই ইভলিউশনারি মেমোরি, এর মধ্যেই সমস্ত কিছু তথ্য আছে, সেইগুলোকে জাগানোর দিকে জোর দিতে হবে। এবং আমাদের যেহেতু গোড়ার কথা ধর্ম, ধর্ম শিক্ষা আগে দিতে হবে। ধর্মটা যেন ভাত, স্বামীজি বলতেন ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে বদহজম হয়, শুধু ভাতেও তাই। তাই সবগুলো মিলিয়ে আমাদের সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষকদের প্রতি স্বামীজি বলছেন, শিশুদেরকে শিক্ষা দিতে হলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হতে হবে। বিশ্বাস করতে হবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধারস্বরূপ, আর আমাদেরকে তার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগানোর চেষ্টা করতে হবে। শিশুদের শিক্ষা দেওয়ার সময় আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তারাও যাতে নিজেরা চিন্তা করতে শেখে। এই বিষয়ে বলে রাখি, শিক্ষককে কোনো প্রশ্ন করলে শিক্ষকরা চাপিয়ে দেন বকা দিয়ে, এতে শিশুটা আর প্রশ্ন করতে শেখে না বা নিজের মৌলিক চিন্তা করতে শেখে না। তাই স্বামীজি বলছেন যে তারাও যাতে নিজেরা চিন্তা করতে শেখে সেই বিষয়ে তাদের উৎসাহ দিতে হবে। এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীনাবস্থার কারণ। যদি এভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয় তবে তারা মানুষ হবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করতে সমর্থ হবে। শিক্ষকের কাজ কেবল পথ থেকে অন্তরায় সরিয়ে দেওয়া। আমি যেমন সবসময় বলে থাকি, অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া, কারো বিশ্বাস নষ্ট করবার চেষ্টা করো না। যদি পারো তবে তাকে কিছু ভালো জিনিস দাও, যদি পারো তুমি মানুষ যেখানে আছে সেখান থেকে তাকে আরেকটু উপরে তুলে দাও, এটাই করো। কিন্তু মানুষের যা আছে তা নষ্ট করো না। কেবল তিনিই ঠিক ঠিক আচার্য নামের যোগ্য, যিনি নিজেকে এক মুহূর্তে যেন সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করতে পারেন। কেবল তিনিই যথার্থ আচার্য, যিনি সহজেই শিষ্যের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন, নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে তার চোখ দিয়ে দেখতে পান, তার কান দিয়ে শুনতে পান, তার মন দিয়ে বুঝতে পারেন। এরকম আচার্যই ঠিক ঠিক শিক্ষা দিতে পারেন, অন্য কেউ নয়। যারা কেবল অপরের ভাব নষ্ট করবার চেষ্টা করেন তারা কখনোই কোনো উপকার করতে পারেন না। প্রথমত আমাদের যে শিক্ষা ব্যবস্থা শুধু দেখলে হবে না, যারা শিক্ষকরা আছেন তারা কিভাবে নিয়োগ হচ্ছেন এই দিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। তারাও কি প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য, নাকি তারা ওই সরকারি চাকরি পাওয়ার লোভে, সামান্য 2 টাকার লোভে নিজের জীবনকে সিকিউর করতে গিয়ে হাজার হাজার বাচ্চা সর্বনাশ করছে, দেশের ভবিষ্যতের সর্বনাশ করছে। ওই জন্য শিক্ষকদের আগে তৈরি হতে হবে। তবে এটাও ঠিক, এখনও অনেক শিক্ষক আছেন যারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন, কিন্তু স্রোতের বিপরীতে গেলে যা হয় তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, তাদের অনেক ছোট হতে হয়। তবুও তারা লড়ে যাচ্ছেন কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভালো করা যায়। মনে রাখবেন, সমাজের অপরাধীরা কিন্তু মানুষকে শিক্ষিত হতে দিতে চায় না, সমাজের মানুষকে। কারণ তারা জানে এরা যদি শিক্ষিত হয়ে যায় এরা আমাদের অপরাধ ধরে ফেলবে। তাই রাজনৈতিক দিকেও মানুষকে ধার্মিক হতে হবে। রাজনৈতিক নেতারা যদি ধার্মিক না হয় তাহলে তারাও বিভিন্ন অসাধু কাজ করবে সামান্য টাকার লোভে এবং চাইবে কোনো মানুষ তার প্রতিবাদ না করুক। তাই জন্য তারা মানুষকে সঠিক জ্ঞান দিতে চাইবে না। তাই প্রথমেই সব জায়গায় ধর্ম সবার আগে। ধর্ম বলতে সনাতন ধর্ম, সঠিক ধর্ম, যেটা সঠিক বলতে যা সত্য, যা চিরন্তন। একজন শিক্ষক তখনই শিক্ষক হতে পারে যখন তিনি সঠিক ধর্মের আলোকে আলোকিত। ধর্ম মানে ফোঁটা, তিলক, রামাবলী এইসব নয়, আড়ম্বর নয়। ধর্ম মানে আধ্যাত্মিকতা। আমি এখানে আধ্যাত্মিকতার কথা বলছি। আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দাড়ি, টুপি, গোপ ইত্যাদি কাটা রাখা এইসব ধর্ম নয়। ইসলাম, খ্রিস্টান যা যা আছে সমাজে, ওসব ইসলাম, ওসবের মধ্যে যাবেন না। প্রকৃত বিজ্ঞানটা জানতে হবে। ঠিক ঠিক আধ্যাত্মিকতা ছাড়া সবই ভূতের কীর্তন। ঠিক ঠিক
আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে গেলে ঠিক ঠিক মানুষের সংস্পর্শে আসতে হবে, ঠিক ঠিক সাধুসঙ্গ করতে হবে, স্বামীজিকে জানতে হবে, নেতাজিকে জানতে হবে এবং জীবনের মূল বিষয়গুলোকে শিখতে হবে। আজকে আমরা মূল বিষয় থেকে অনেক দূরে। আমরা ভাবি ওইটা ছাড়া হবে না, এইটা ছাড়া হবে না, ওই মানুষটা ছাড়া দুনিয়া চলবে না। কিন্তু বাস্তবে যাদের আমরা সম্মান কম করি বা করি না, বা যাদের পুজো করা উচিত, তারা হচ্ছে ভারতের প্রথমত চাষিরা, দ্বিতীয়ত সৈনিকরা। চাষিরা না থাকলে আপনি না খেয়ে মরে যাবেন, তখন গলা দিয়ে একটা ফোঁটাও আওয়াজ বেরোবে না। আর হচ্ছে সৈনিকরা না থাকলে যখন তখন আপনি বাড়িতে বসেই হত্যা হয়ে যেতে পারে আপনার। আতঙ্কবাদীরা প্রতিনিয়ত চেষ্টা করছে ভারতকে শেষ করার, মানুষকে হত্যা করার, কিন্তু রিসেন্টলি সেরকম কোনো ঘটনা দেখা যায় না। কারণ বর্ডারে আমাদের যারা ভারতের ভাইরা আছেন, দাদারা আছেন, তারা আমাদের জন্য পাহারা দিচ্ছেন নিজের জানের পরোয়া না করে, নিজের প্রাণের পরোয়া না করে। তাই সৈনিক এবং চাষি এরা হচ্ছে মূল। ভারতে একটি স্লোগান আছে, জয় জওয়ান জয় কিষান। আমাদের শিক্ষা ব্যবস্থায় এইসব পড়ানো হয় না। যত রাজ্যের উল্টো পাল্টা গার্বেজ বা দূষিত শিক্ষা বলা যেতে পারে, দূষিত শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি যাতে শুধু সার্ভাইভালটুকু মেটে, কারণ পাশ করে একটা চাকরি পাওয়া যায় এই মাত্র। এই জন্য এখন অনেক বড়লোক বাড়িতে খুব ভিভিআইপি যারা, তাদের বাচ্চাকে তারা স্কুলিং করাচ্ছেন না, তারা নিজেরা তাদের মতো করে শিক্ষা দিচ্ছেন। এবং এতে এটাও দেখা যাচ্ছে তারা খুব অল্প বয়সেই অনেক বেশি কিছু শিখতে পারছেন। সঠিক শিক্ষার বিষয়ে একটি বড় আন্দোলন না গড়ে উঠলে এই রাজনৈতিক নেতাদের টনক নড়বে না। তবে যাই হোক, 80% ক্ষেত্রে ভুল শিক্ষা এখনও চললেও 20% এমন গুরুকুল বা শিক্ষা ব্যবস্থা আছে ভারতবর্ষে যেখানে সঠিক শিক্ষায় বাচ্চাদের শিক্ষিত করা হচ্ছে, এবং আস্তে আস্তে এর সংখ্যা বৃদ্ধিই পাচ্ছে। এটাই সবথেকে আশার আলো বা খুশির খবর বলতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।